তাহার পত্নী সূর্যমুখী হয়তো আকাশ পথে দেখা সেই শ্যামাঙ্গিনী নারী। স্বপ্নাদৃষ্টিতে সে যেমন অবয়বখানি দেখিয়াছিল, সূর্যমুখীর অবয়বও সেরূপ নহে। শোনো, কুন্দের সঙ্গে আমি তারাচরণের বিবাহ দিব, অতএব ইহাকে তুমি আমার ভাইচের মতোই যত্ন করিবে। দেখিয়াই কুন্দের শরীর কণ্টকিত হইল। যে স্ত্রী মূর্তিটিকে কুন্দ স্বপ্নে মাতার অঙ্গুলে নির্দেশক্রমে আকাশপটে দেখিয়াছিল, এই দাসীর সেই পদ্ম পলাশলোচনা শ্যামাঙ্গিনী। কুন্দনন্দিনীকে নগেন্দ্র বাড়ি লইয়া আসিবা মাত্রই তারাচরণের সঙ্গে তাহার বিবাহ হইল। ঠিক তাহার পরই কুন্দনন্দিনী বিধবা হইলেন। ফিরে এলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস বৃষবৃক্ষের তৃতীয় পর্ব নিয়ে। আজকের পর্বটা শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে আমরা দেখতে পাই কুন্দনন্দিনীকে সঙ্গে করেই কলিকাতায় ফিরেছেন নগেন্দ্রনাথ। সেই কলিকাতায় নাকি কুন্দনন্দিনীর মেশো থাকেন, কিন্তু কুন্দনন্দিনীর কোনো মেশোরই কোনো খোঁজ পাওয়া যায়নি। কাজেই তখন নগেন্দ্রনাথ তার ভগিনী কমলমণির শ্বশুরালয়ে কুন্দনন্দিনীকে নিয়ে আশ্রয় গ্রহণ করেন এবং কুন্দনন্দিনীকে পেয়ে কমলমণি মহা খুশিও হন এবং সেখান থেকে তিনি নিজের স্ত্রী সূর্যমুখীকে পত্র মাধ্যমে সকল কথাই জানান এবং স্ত্রী সূর্যমুখী পত্রের উত্তরে জানান নগেন্দ্রনাথ যেন বালিকাটিকে অর্থাৎ কুন্দনন্দিনীকে সঙ্গে করে ফিরে আসেন। আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে বিষবৃক্ষ। সূর্যমুখীর পিত্রালয় কন্যগর। তাহার পিতা একজন ভদ্রকায়স্থ, কলিকাতায় কোনো হাউসে ক্যাশিয়ারি করিতেন। সূর্যমুখী তাহার একমাত্র সন্তান। শিশুকালে শ্রীমতী নামে এক বিধবা কায়স্থ কন্যা দাসীভাবে তাহার গৃহে থাকিয়া সূর্যমুখীকে লালন পালন করিত। শ্রীমতীটির একটি শিশু সন্তান ছিল, তাহারই নাম তারাচরণ। তারাচরণ হল সূর্যমুখীরই সমবয়স্ক। সূর্যমুখী তাহার সহিত বাল্যকালে খেলা করিতেন এবং তাহার প্রতি ভাতৃবোধও জন্মাইয়াছিল। শ্রীমতী বিশেষ রূপবতী ছিল, সুতরাং গ্রামস্থ একজন দুশ্চরিত্র ধনী ব্যক্তির চোখে পড়িয়া সে সূর্যমুখীর পিতার গৃহ ত্যাগ করিয়া গেল। কোথায় গেল তাহা কেউ বিশেষ জানিতে পারিল না, কিন্তু শ্রীমতী আর ফিরিয়াও আসিল না। তিনি তারাচরণকে ফেলিয়া গিয়াছিল। তারাচরণ সূর্যমুখীর পিতৃগৃহে রহিল। সূর্যমুখীর পিতা অতি দয়ালু চিত্ত ছিলেন। তিনি অনাথ বালকটিকে নিজের সন্তান হিসেবেই প্রতিপালন করিলেন এবং বালকটিকে কোনো দাসত্ববোধে নিযুক্ত না করিয়া লেখাপড়া শেখাইলেন। তারাচরণ এক অবৈতনিক মিশনারি স্কুলে ইংরেজি শিখিতে লাগিল। পরে সূর্যমুখীর বিবাহ হইল। তাহার কয়েক বছর পরই তাহার পিতার পরলোক হইল। তারাচরণ তখন এক প্রকার মোটামুটি ইংরেজি শিখিয়াছিল, কিন্তু কোনো কর্মকার্যে সুবিধা করিতে পারে নাই। সূর্যমুখীর পিতৃ পরলোকের পরে নিরাশ্রয় হইল। তিনি তখন সূর্যমুখীর কাছেই গেল। সূর্যমুখী নগেন্দ্রকে প্রবৃত্ত দিয়া গ্রামে একটি স্কুল স্থাপিত করাইলেন। তারাচরণ তাহাতে মাস্টার নিযুক্ত হইলেন। তখন গ্রান্ট ইন এডের প্রভাবে গ্রামে গ্রামে তেড়ি কাটার টপ্পাবাজ নিরীহ ভালো মানুষ মাস্টার বাবুরা বিরাজ করিতেন, কিন্তু তৎকালে সচরাচর মাস্টার বাবু দেখা যাইত না। সুতরাং তারাচরণ একজন গ্রাম্য দেবতার মধ্য হইয়া উঠিলেন। বিশেষত তিনি সিটিজেন অব দ্য ওয়ার্ল্ড এবং স্পেকটেটর পড়িয়াছিলেন এবং 3 বুক জিওমেট্রি তাহার পঠিত থাকার কথাও বাজারে রাষ্ট্র হইয়াছিল। এই সকল গুণে তিনি দেবীপুর নিবাসী জমিদার দেবেন্দ্রবাবুর ব্রাহ্মণ সমাজভুক্ত হইলেন এবং বাবুর পরিষদ মধ্যে গণ্য হইলেন। সমাজে তারাচরণ বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা এ সম্বন্ধে অনেক প্রবন্ধ লিখিয়াছিল এবং প্রতি সপ্তাহে তা পাঠও করিত। সে মুখে সর্বদা এও বলিত,
ইট পাটকেলের পূজা ছাড়ো, খুড়ি জ্যাঠাইয়ের বিবাহ দাও, মেয়েদের লেখাপড়া শেখাও, তাহাদের পিঁজরায় পুড়িয়া রাখো কেন, মেয়েদের বাহির করো। স্ত্রীলোক সম্বন্ধে এতটা মনোনিবেশের একটা বিশেষ কারণ ছিল তাহার, কেননা তাহার নিজের গৃহে স্ত্রীলোক শূন্য। এ পর্যন্ত তাহার বিবাহ হয় নাই। সূর্যমুখী তাহার বিবাহের জন্য অনেক যত্ন করিয়াছিলেন, কিন্তু তাহার মাতার কুলত্যাগের কথা গোবিন্দপুরে প্রচার হওয়ায় কোনো ভদ্র কায়স্থ তাহাকে কন্যা দিতে সম্মত হয় নাই। কিন্তু অনেক ইতর কায়স্থের কালো কুৎসিত কন্যা পাওয়া গেল, কিন্তু সূর্যমুখী তারাচরণকে নিজের ভাতৃরূপেই দেখিতেন। কাজেই ইতর লোকের কন্যাকে সে কি করে ভাজ বলিবেন, এই ভাবিয়া তাহাতে সম্মত হন নাই। কোনো ভদ্র কায়স্থের সুরূপা কন্যার সন্ধানী উনি ছিলেন। কাজেই এমন সময়ে নগেন্দ্রের পত্রে কুন্দনন্দিনীর কথা শুনিয়া তিনি প্রবৃত্ত হইলেন তাহার সাথেই তারাচরণের বিবাহ দেওয়ার। কুন্দ নগেন্দ্র দত্তের সঙ্গে গোবিন্দপুরে আসিল। কুন্দ নগেন্দ্রের বাড়ি দেখিয়া অবাক হইল। এত বড় বাড়ি সে আগে কখনো দেখে নাই। তাহার বাইরে 3 মহল, ভিতরে 3 মহল, এক একটি মহল এক একটি বৃহৎ পুরী। প্রথমে যে সদর মহল, তাহাতে এক লোহার ফটক দিয়ে প্রবেশ করিতে হয় এবং লোহা চারিধারে প্রবিষ্ট হইয়া আছে এবং চারিদিকটাই পুষ্প পল্লবের শোভা পাইতেছে। সম্মুখেই বড় উচ্চ 1.5 তলা বৈঠকখানা। সোপান রোহণ করিয়াই তবে তাহাতে উঠিতে হয়। তাহার বারান্দায় বড় বড় মোটা থাম। এইটি হল নগেন্দ্রনাথের বৈঠকখানা। ভূমি খণ্ডদ্বয়ের 2 পাশে পুষ্পময় ভরা, অর্থাৎ বামে ও দক্ষিণে 2 সারি 1 তলা কঠা। এক সারিতে দপ্তরখানা ও কাছারি, আর এক সারিতে তোষাখানা এবং ভৃত্যবর্গের বাসস্থান। ফটকে 2 পাশেই দ্বার রক্ষিতে থাকিবার ঘর। এই প্রথম মহলের নাম কাছারি বাড়ি। উহার পাশেই পূজার বাড়ি। পূজার বাড়িতে রীতিমতো বড় পূজার দালান, আর 3 পাশে প্রথাগত 2 তলা চক বা চত্বর, মধ্যেখানে বড় উঠান। কিন্তু এ মহলে কেহ বাস করে না। দুর্গা উৎসবের সময় বড় ধুমধাম হয়, কিন্তু এখন উঠানে টালির পাশ দিয়া ঘাস গজাইতেছে। দালান দরদালান বাইরের পুড়িয়া পড়িয়াছে, কুঠারির সকল আসবারে ভরা, চাবি বন্ধ। তাহার পাশে ঠাকুর বাড়ি, সেখানে বিচিত্র দেব মন্দির, নাট মন্দির, 3 পাশে দেবতাদিগের পাকশালা, পূজারী দিকে থাকিবার ঘর এবং অতিথিশালা। সে মহলে লোকের অভাব নাই। গলায় মালা চন্দন তিলক বেষ্টিত পূজারী দল সকলে, পাচকের দল, কেহ ফুলের সাজে লইয়া আসিতেছেন, কেহ আবার ঠাকুর স্নান করাইতেছেন, কেহ ঘণ্টা নাড়িতেছেন, কেহ বকাবকি করিতেছেন, কেহ আবার চন্দন ঘষিতেছেন, কেহ পাক করিতেছেন। অন্যদিকে আবার দাসদাসীরা কেহ জলের ভার আনিতেছে, কেহ ঘর ধুইতেছে, কেহ চাল ধুইয়া আনিতেছে, কেহ আবার ব্রাহ্মণদিগের সঙ্গে কলহ করিতেছে। অন্যদিকে আবার অতিথিশালায় কোনো ভস্মমাখা সন্ন্যাসী ঠাকুর জটা এলাইয়া চিত হইয়া শুইয়া আছেন। নাট মন্দিরের মাঝখানে পাড়ার ছেলেরা লড়াই ঝগড়া মারামারি করিতেছে। এই হলো 3 সদর মহল। এই 3 মহলের পশ্চাতে 3 মহল অন্তর। কাছারি বাড়ির পশ্চাতে যে অন্দর মহলটি আছে, তাহা নগেন্দ্রের নিজ ব্যবহার্য। তাহার মধ্যে কেবল তিনি, তাহার স্ত্রী ও তাহাদের নিজ পরিচার্য নিযুক্ত দাসীরা থাকিত এবং তাহাদের নিজ ব্যবহার্য দ্রব্য সামগ্রী থাকিত। এই মহলটি নতুন, নগেন্দ্রের নিজের প্রস্তুত এবং তাহার নির্মাণ অতি পরিপাটি। তাহার পাশে পূজার বাড়ি, তাহার পশ্চাতে সাবেক অন্দর। তাহা পুরাতন, কুনির্মিত। ঘর সকলই অনুচ্চ, ক্ষুদ্র এবং অপরিষ্কৃত।
এই পরই বহু সংখ্যক আত্মীয় কুটুম্বিনীদের নিয়ে সারাক্ষণ সারা রাত্রি দিবা কলকল করিত। ঠাকুর বাড়ির পশ্চাতে রন্ধনশালা, সেখানে আরো জাঁকজমক, সেখানে আবার অন্যরকম। কোথাও কোনো পাচিকা ভাতের হাঁড়িতে চাল দিয়া গোট হয়ে বসিয়া প্রতিবেশনের সঙ্গে তাহার ছেলের বিবাহের ঘটার গল্প করিতেছেন। কোনো পাচিকা আবার কাঁচা কাঠে ফু দিতে দিতে বাড়ির গোমস্থা নিন্দা করিতেছেন। অর্থাৎ এই 3 মহলের চারিধারেই সারাক্ষণ কলরব উঠিয়াইয়াছে। এই 3 নন্দন মহলের পরই রয়েছে পুষ্পোদ্যান। পুষ্পোদ্যানের পরই নীল মেঘখণ্ড তুল্য এক দীর্ঘ জলাশয় বা পুকুর, এবং জলাশয়ের চারিধারে প্রাচীর বেষ্টিত। ভিতর বাড়ি 3 মহল ও পুষ্পোদ্যানের মধ্যে খিড়কির পথ, তাহার 2 মুখে 2 দ্বার, সেই 2 খিড়কি। এই পথ দিয়া অন্দরে 3 মহলই প্রবেশ করা যায়। বাড়ির বাহিরে আস্তাবল, হাতিশালা, কুকুরের ঘর, গোশালা, চিড়িয়াখানা ইত্যাদি স্থান ছিল। এ সকল কিছু কুন্দনন্দিনী বিস্মিত নেত্রে দেখিতে দেখিতে সেবিকারোহণে অন্তঃপুরে প্রবেশ করিল। সূর্যমুখীর নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিল। সূর্যমুখী আশীর্বাদ করিলেন। নগেন্দ্রের সঙ্গে আসিয়া কুন্দনন্দিনী মনে মনে ভাবিয়াছিল যে তাহার পত্নী সূর্যমুখী হয়তো আকাশ পথে দেখা সেই শ্যামাঙ্গিনী নারী। কিন্তু কুন্দ দেখিল এ শ্যামাঙ্গিনী নারী নহে। সূর্যমুখীর চক্ষু দুটি সুন্দর, কিন্তু কুন্দ যে প্রকৃতির চক্ষু স্বপ্নে দেখিয়াছিল এ সে চক্ষু নহে। সূর্যমুখীর চক্ষু সুদীর্ঘ, তাহার মুখমণ্ডল উজ্জ্বল অথচ মন্দ গতিবিশিষ্ট। স্বপ্নদৃষ্টিতে সে যেমন অবয়বখানি দেখিয়াছিল, সূর্যমুখীর অবয়বও সেরূপ নহে। স্বপ্নে দেখা স্ত্রী মূর্তিটি সুন্দর বটে, কিন্তু সূর্যমুখী তাহার অপেক্ষা শত গুণে সুন্দরী। তাছাড়া স্বপ্নে দেখা সেই শ্যামাঙ্গিনী নারীর বয়স হয়তো 20-র বেশি হবে, কিন্তু এখানে সূর্যমুখীর বয়স প্রায় 16 বছরের বেশি নহে। কাজে সূর্যমুখীর সঙ্গে মূর্তির কোনো সাদৃশ্য নাই দেখিয়া মনে মনে শান্তি লাভ করিল কুন্দ। সূর্যমুখী কুন্দকে সাদর সম্ভাষণ করিয়া তাহার দাসীদিকে ডাকিয়া আদেশ করিলেন, এবং তাহার মধ্যে যে প্রধান তাহাকে কহিলেন, শোনো, কুন্দের সঙ্গে আমি তারাচরণের বিবাহ দিব। অতএব ইহাকে তুমি আমার ভাইঝের মতোই যত্ন করিবে। কুন্দকে দাসীর সঙ্গে করিয়া কক্ষান্তরে লইয়া চলিল। কুন্দ এতক্ষণে তাহার প্রতি চাইয়া দেখিল। দেখিয়াই কুন্দের শরীর কণ্টকিত হইল। যে স্ত্রী মূর্তিটিকে কুন্দ স্বপ্নে মাতার অঙ্গুলি নির্দেশক্রমে আকাশপটে দেখিয়াছিল, এই দাসীর সেই পদ্ম পলাশলোচনা শ্যামাঙ্গিনী। কুন্দ তখনই ভীতা হইয়া জিজ্ঞাসা করিল, কে কা তুমি? দাসী কহিল, আমার নাম হীরা। এখানে বলা দরকার, নায়িকার সঙ্গে যাহার পরিণয় হয় সে তো পরম সুন্দর হইবে, সর্বগুণে ভূষিত বড় বীর পুরুষ হইবে। কিন্তু গরিব তারাচরণের তো এ সকল কিছুই নাই। সৌন্দর্যের মধ্যে তামাটে বর্ণ আর খান্দা নাক, বীর্য কেবল স্কুলের ছেলে মহলে প্রকাশ। আর প্রণয়নের বিষয়টা কুন্দ নন্দিনীর সঙ্গে তাহার কত দূর ছিল বলিতে পারি না, কিন্তু একটা পোষা বানরের সঙ্গে একটু একটু ছিল বই কি। সে যা হোক কি, কুন্দ নন্দিনীকে নগেন্দ্র বাড়ি লইয়া আসিবা মাত্রই তারাচরণের সঙ্গে তাহার বিবাহ হইল। তারাচরণ সুন্দরী স্ত্রীকে ঘরে লইয়া গেল, কিন্তু তারাচরণ সুন্দরী স্ত্রীকে লইয়া এক বিপদে পড়িলেন। তারাচরণের স্ত্রী শিক্ষা সম্বন্ধে জ্ঞানের কথা আগেই বলিয়াছি। কাজেই মাস্টার মহলে সর্বদাই দম্ভ করিয়া তিনি বলিতেন, কখনো যদি আমার সময় হয় তবে এই বিষয়ে প্রথম রিফর্ম করা দৃষ্টান্ত দেখাইব,
আমার বিবাহ হইলে আমার স্ত্রীকে সকলের সম্মুখে বাহির করিব। কাজে কুন্দনন্দিনীর সৌন্দর্যের খ্যাতি ইহার মহলে প্রচারিত হইল। কিন্তু সকলে প্রাচীন গীত কোট করিয়া বলিল, কোথা রইল সে বন? দেবেন্দ্রবাবুর বৈঠকখানায় দেবেন্দ্রবাবু বলিলেন, কই হে, তুমিও কি ওল্ড রহিলে? স্ত্রীর সহিত আমাদের আলাপ করিয়া দাও না কেন? তারাচরণ বড় লজ্জিত হইলেন। দেবেন্দ্রবাবুর অনুরোধ ও বাক্য যন্ত্রণা এড়াইতে পারিলেন না। কাজী দেবেন্দ্রের সঙ্গে কুন্দনন্দিনীর সাক্ষাৎ করাইতে সম্মত হইলেন, কিন্তু ভয় পাচ্ছে সূর্যমুখী শুনিয়া রাগ করে। এইভাবেই 1 বছর কাটিয়া গেল। এক প্রকার টালমাটাল ভাবে চলিয়াছিল সেই বছর, কিন্তু ইহার পর আর টালমাটাল ভাবে চলে না দেখিয়া বাড়ি মেরামতের গুজব দিয়া কুন্দকে নগেন্দ্রের গৃহে পাঠাইয়া দিলেন। বাড়ি মেরামত হইল, আবার আনিতে হইল। তখন দেবেন্দ্র একদিন স্বয়ং দল বলে তারাচরণের আলয়ে উপস্থিত হইলেন এবং তারাচরণকে মিথ্যা দাম্ভিকতার জন্য ব্যঙ্গ করিতে লাগিলেন। তখন অগত্যা তারাচরণ কুন্দনন্দিনীকে সাজাইয়া আনিয়া দেবেন্দ্রের সঙ্গে আলাপ করিয়া দিলেন। ক্ষণকাল ঘোমটা দিয়া দাঁড়াইয়া থাকিয়া কাঁদিয়া পলাইল কুন্দনন্দিনী, কিন্তু দেবেন্দ্র তাহার সেই অপূর্ব শোভা দেখিয়া মুগ্ধ হইলেন। সে শোভা আর ভুলিলেন না। ইহার কিছুদিন পরই দেবেন্দ্রনাথের বাড়িতে কোনো এক ক্রিয়া উপস্থিত হইল। তাহার বাড়ি হইতে একটি বালিকা কুন্দকে নিমন্ত্রণ করিতে আসিল, কিন্তু সূর্যমুখী তাহা শুনিতে পাইয়া নিমন্ত্রণে যাওয়া নিষেধ করিলেন, সুতরাং যাওয়া হইল না। ইহার পর আরো একবার দেবেন্দ্র তারাচরণের গৃহে আসিয়া কুন্দের সঙ্গে পুনরালাপ করিয়া গেলেন। লোকমুখে সূর্যমুখী তাহাও শুনিলেন। শুনিয়া তারাচরণকে মতো ভৎসনা করিলেন যে সেই পর্যন্ত কুন্দনন্দিনীর সঙ্গে দেবেন্দ্রের আলাপ বন্ধ হইল। এমনই করিয়া বিবাহের পর 3টি বৎসর কাটিয়া গেল। ঠিক তাহার পরই কুন্দনন্দিনী বিধবা হইলেন। জ্বর বিকারে তারাচরণের মৃত্যু হইল। সূর্যমুখী কুন্দকে আপন বাড়িতে আনিয়া রাখিলেন। তারাচরণকে যে বাড়ি করিয়া দিয়াছিলেন তাহা বেচিয়া কুন্দকে কাগজ করিয়া দিলেন। ঠিক এত দূরে আসিয়াই একখাইকা আরম্ভ হইল। এত দূরে বিষবৃক্ষের বীজ বিপন হইল। এখানে শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।